কেমনে কি মোল্লা ভাই? তরিকুল কি বলল? ও এখন কোথায় আছে? তরিকুল ঢাকাতেই অবস্থান করতেছে, নেতাকর্মীদেরকে নিয়ে মিটিংয়ে ব্যস্ত আছে। ছেলেপেলেরা যেইভাবে শুরুর দিকে পুলিশের উপর আগ্রাসী ভাব হয়ে আক্রমণ করেছিল, তাতে করে তো পুরো বিষয়টা আমাদের ফেভারেই ছিল। কিন্তু বিজিবি মোতায়েন করার পর থেকেই তো পরিস্থিতিটা পাল্টে যেতে শুরু করলো। এখন নাকি সবাই অবরুদ্ধ অবস্থা করে রেখেছে শুনলাম। ওদেরকে তো এই অবস্থা থেকে বের করতে হইব, তা না হলে তো আন্দোলন সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হইব না মোল্লা ভাই। মিন্টু, ঠিকই বলছো তুমি। খেলাটা পুরো আমাদের ফেভারে ছিল, কিন্তু এই শামসু প্ল্যান করে বিজিবি মোতায়েন করাতেই পাশার দানটা একদম উল্টে গেছে। এখন যেভাবে হোক ছেলেপেলেদেরকে আবারও আন্দোলনে অগ্রসর করাইতে হইব। এইভাবে শুরুতেই আমাদের আন্দোলন থেমে গেলে হইব না। এইদিকে আবার শাহবাগে যে জনতা পার্টির নেতাকর্মীরা অবরোধ করে রেখেছিল, এইখান থেকেও নেতাকর্মীদেরকে অলরেডি সরিয়ে ফেলেছে শামসু। কারণ ওই আগে থেকেই মনে হয় আন্দাজ করতে পারছিল যে এইখানে কোনো রকমের একটা আক্রমণের সম্ভাবনা হইতে পারে। সেই জন্যই ছেলেপেলেদের ওইখান থেকেও সরিয়ে ফেলেছে। তাই এখন তাহলে কিভাবে কি শুরু করবেন? তরিকুলের সাথে বসা লাগছিল না? না না মিন্টু, এখন সরাসরি তরিকুলের সাথে বসা যাইব না, হাই রিক্স আছে। দেখো গো, পুলিশ অন্য হয়ে মনে হয় তরিকুলকে খুঁজতেছে। প্রেসিডেন্ট এমনিতেই আমার উপর সন্দেহ পোষণ করছে। এখন যদি তরিকুলের সাথে কোনো রকমের কোনো যোগাযোগ আমার পায়, তাহলে প্রেসিডেন্ট পুরোপুরি আমাকে সন্দেহের নজরে রেখে দেবে। তাই ওর সাথে এখন সরাসরি বসা যাইব না। আমাদের এইখান থেকেই প্ল্যান সাজাইতে হইব যে কি করে কি করা যায়। তাইলে এক কাজ করলে কি হয় আঙ্কেল, এখন তাহলে আমার ছেলেপেলেদেরকে অস্ত্র সহ ঢাকা ভার্সিটিতে পাঠিয়ে দেই। ওরা বাইরে থেকে বিজেপি এবং পুলিশ সদস্যদের উপর আক্রমণ চালাক। এই সুযোগে তাহলে ছাত্ররাও এখান থেকে অবরুদ্ধ অবস্থা থেকে বের হয়ে আসতে পারবে। কি বলেন আপনি? হ্যাঁ ইরফান, তুমি একদম সঠিক কথা বলছো। এখন সময় এসেছে তোমার ছেলেপেলেদেরকে কাজে লাগানোর। তুমি ওদেরকে অস্ত্র সহ ভার্সিটিতে পাঠিয়ে দাও। রাত হলে ওরা যেন বিজিবি এবং পুলিশ সদস্যদের উপর একযোগে আক্রমণ চালায়। এতে করে ভিতরে থাকা ছাত্ররা অবরোধ থেকে বের হয়ে আসতে পারবে। আর তখন পারলে ছাত্রদের উপরও গুলি বর্ষণ করতে বলবে, যাতে করে পুলিশের উপর সম্পূর্ণ দোষটা চাপানো যায়। আচ্ছা আঙ্কেল, ঠিক আছে, তাহলে আমি ছেলেপেলেদেরকে কি করতে হইব সেটা সম্পূর্ণ বুঝিয়ে দিতেছি। এখন তাহলে উঠলাম আমি। আর ইকবাল, তোমার কাজ হচ্ছে এখন যেভাবে হোক প্রেসিডেন্টের সাথে মিলমিশ করে শামসু কি প্ল্যান করতেছে এই আন্দোলন দমন করার জন্য, সেটা প্রেসিডেন্টের কাছ থেকে শুনে আসবে তুমি। শামসুর প্ল্যান সম্পর্কে যদি আমরা আগে থেকে মোটামুটি একটা ধারণা নিতে পারি, তাহলে আমরা আগে থেকেই সতর্ক হয়ে যেতে পারবো। তখন শামসু আর আমাদের আন্দোলন দমন করতে পারবে না। কি যে বলেন না মোল্লা ভাই, প্রেসিডেন্ট কি আমাদের সাথে ওনাদের গোপন মিশনের কথা প্রকাশ করবে নাকি, যদি কোনো রকমের কোনো সন্দেহ করে? আরে না, তোমাকে কেন সন্দেহ করবে? তুমি জানো না দলের ভিতরে এখন শামসুর পরে তোমার কথাই সর্বোচ্চ গুরুত্ব দেয় প্রেসিডেন্ট। তোমাকে প্রেসিডেন্ট খুবই বিশ্বাস করে। সমস্যা নাই, প্রেসিডেন্টের এই বিশ্বাসের সুযোগ নিয়ে তুমি প্রেসিডেন্টের পিছনে ছুরি মারবে। প্রেসিডেন্ট দেখবে তোমার কথায় অবশ্যই ওনাদের গোপন প্ল্যান সম্পর্কে জানাতে পারে। তুমি কোনো রকমের টেনশন করো না। দেখলে তো তোমার এক কথায় কিভাবে প্রেসিডেন্ট আমাকে জামিনে বের করে নিয়ে আসলো।
তাই তোমার দ্বারাই এই তথ্য বের করে আনা সম্ভব। প্রয়োজন পড়লে আইনমন্ত্রীকে সঙ্গে নিয়ে যায় আলোচনায় বসো, দেখবা সব কিছু এমনি এমনি বইলা দিব তোমাকে। আচ্ছা ভাই, ঠিক আছে, তাহলে আমি প্রেসিডেন্টের সাথে কথা বলে দেখি কোনো তথ্য বের করে নিয়ে আসতে পারি কিনা। কিরে, তোরা এটা আমারে কোন জায়গায় নিয়ে আসলি? এটা তো দেখতেছি পরিত্যক্ত একটা গোডাউন। কিরে বলদ, এখনো বুঝতে পারতেছিস না তোরে কোন জায়গায় নিয়ে আইছি? তোরে তো এখানে আমরা উঠায় নিয়ে আইছি রে, তোরে আজকে মন মতো বানাইমু, সেই জন্য তোরে এখানে কৌশলে ধরে নিয়ে আসলাম। কিরে রমজান, কারে তুই কি বলতেছিস? আমারে চিনিস না তুই? আমি কিন্তু হায়দার। আমাকে এই সমস্ত উল্টাপাল্টা ভয় দেখিয়ে কোনো লাভ হইব না। আমারে কি জন্য এখানে তুইলা নিয়ে আইসস সেই রহস্য আগে খুইলা বলেক। তোর হায়দারগিরি আজকে তোর পিছন দিয়ে বলমু। একটু পরেই শামসু ভাই এই জায়গায় আসতেছে। শামসু ভাই আসলেই জানতে পারবি যে তোরে কি জন্য এখানে তুইলা নিয়ে আসা হয়েছে। এখন চুপচাপ এইটি বইসা থাক, তা না হলে কিন্তু হাত পাও পাইন্দা ফালাই রাখবো। কিরে নরেশ, রমজান এইগুলো কি বলতেছে? তোর সাথে কি আমার এই কথা ছিল নাকি? তোরে বিশ্বাস করে কি এখন ভুল করলাম আমি? তোর এক কথায় কিন্তু আমি রমজানের সাথে এই জায়গায় আইছি। এখন এইখানে নিয়ে আইসা আমার সাথে তোরা এটা কোন ধরনের আচরণ করতেছিস নরেশ? এটা কি বন্ধুত্বের পরিচয় নাকি? তোর জন্য আমি এই যাবৎ কুম করছি, তার প্রতিদান আজকে এইভাবে দিতেছিস? শোন দোস্ত, তুই কোনো রকমের টেনশন করিস না। তোর গায়ে বিন্দু পরিমাণ হাত কেউ তুলব না। আসলে মূলত শামসু ভাইয়ের একটা তথ্য তোর কাছ থেকে জানার আছে, তো সেই জন্যই তোরে এইখানে নিয়ে আইছি। ওই জায়গায় বললে তো তুই আসতে চাইতি না, তাই মিথ্যা কথা বলে তোকে নিয়ে আসতে বাধ্য হয়েছি। তবে তুই কোনো রকমের টেনশন করিস না, তোর কোনো কিছু আমি হইতে দিব না। তুই শুধু শামসু ভাইয়ের প্রশ্ন করলে সঠিক উত্তর দিস, তাহলেই হবে। আমি তো এইটাই এখন পর্যন্ত বুঝতে পারলাম না, তোরা মূলত আমার কাছ থেকে কি তথ্য নেওয়ার জন্য এইখানে তুলে নিয়ে আসলি। শামসু ভাই আমার সাথে কি কাজ থাকতে পারে? আগে আমারে পুরো বিষয়টা খুলে বলতো দেখি নরেশ, কি কারণে মূলত আমার এই জায়গায় তোরা উঠাই নিয়ে আইসস? শোন হায়দার, আমাদের এখন ওসমানের সম্পর্কে কিছু তথ্য প্রয়োজন। ওসমান বর্তমানে বাংলাদেশের কোথায় অবস্থান করতেছে এটা শামসু ভাইয়ের জানাটা খুব জরুরি। তুই যদি ওসমানের সঠিক লোকেশন দিতে পারিস তাহলে কথা দিলাম তোর নামে কোনো রকমের কোনো ঝামেলা হইব না। এইখানে কেউ তোর গায়ে বিন্দু পরিমাণ হাত তুলবে না। বিনিময়ে তুই শামসু ভাইয়ের কাছ থেকে যা চাইবি সেটাই পাইবি, কিন্তু ওসমানের সঠিক তথ্য তোকে দিতে হইব। তুই কি পাগল হলি নাকি নরেশ? তোরে না সেদিন আমি বললাম ওসমান বর্তমানে পাকিস্তানের করাচিতে অবস্থান করতেছে। ওই বাংলাদেশে কি করে থাকবে? বাংলাদেশে আসলে তো সেই তথ্য অবশ্যই আমার কাছে থাকতো। তারপরেও এখানে তুই কেন আমারে উঠাই নিয়ে আসলি? তোর কাছে কি আমি কখনো মিথ্যা কথা বলি নাকি? আমি তো তোরে বলছি ওসমান বর্তমানে পাকিস্তানে অবস্থান করতেছে। তুই কি মনে করছো সাইদার আমরা সঠিক তথ্য না নিয়েই তোরে এখানে তুলে নিয়ে আইছি? ওসমান যে বর্তমানে বাংলাদেশে অবস্থান করতেছে সেটা আমরা 100% শিওর, কিন্তু কোথায় অবস্থান করতেছে সেটা তুই আমাদেরকে বলবি। আর যদি এই কথা না বলিস তাহলে তোর পরিণাম খুবই ভয়াবহ হইব, কথাটা মনে রাখিস। শুন রমজান, তোর এই ব্যবহারের কথা আমি সারা জীবন মনে রেখে দেব। আজকে তুই আমাকে এইখানে তুলে নিয়ে আইসা যে ব্যবহারটা করলি না, এটা কিন্তু আমার
মনে থাকবে। ভবিষ্যতে কোনোদিন যদি কোনো সুযোগ পাই, সেদিন শুধু আসলে সব তরে ফেরত দেওয়া হইব। কথাটা ভালো করে মনে রাখিস। ব্যবহারের তুই দেখছিস কি? তোর সাথে তো এখন পর্যন্ত কোনো কিছুই আমরা শুরুই করি নাই। শামসু ভাই আগে এই জায়গায় আসুক, তারপর দেখবি তোর সাথে কি কি করি। যদি সঠিক তথ্য তুই আমাদের কাছে প্রদান না করিস, তাহলে তোর অবস্থা খুবই ভয়াবহ হইব। কথাটা শুধু মনে রাখিস। সেলিম ভাই, ঢাকা ভার্সিটির বর্তমান পরিস্থিতি কি? পরিস্থিতি শামসু এখন কিছুটা আমাদের নিয়ন্ত্রণে আছে। বিজিবি মোতায়েন করার পর ভার্সিটির পরিবেশ কিছুটা শান্ত হয়েছে। এখন ভিতর থেকে কাউকে বাইরে বের হইতে দেওয়া হইতেছে না, এবং বাইরে থেকেও নতুন করে কাউকে ভিতরে প্রবেশ করে দেওয়া হচ্ছে না। এইভাবে আর কিছুক্ষণ সময় অবরোধ করে রাখতে পারলে পরিস্থিতিটা কিছুটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হইব। আমি পর্যাপ্ত পরিমাণ বিজিবি মোতায়েন করছি ওইখানে। ভালো করছেন সেলিম ভাই। ক্যাম্পাস থেকে কাউকে কোনো রকমভাবে রাস্তায় বের হইতে দেওয়া যাইব না, তাহলে ওরা রাস্তাঘাট অবরোধ করে আন্দোলন শুরু করে দিব। তখন পরিস্থিতিটা আবার অন্যদিকে চলে যাইতে পারে। যত তাড়াতাড়ি সম্ভব ছাত্রদেরকে ওইখান থেকে সরিয়ে যেতে বাধ্য করুন। বেশিক্ষণ ওদেরকে এক জায়গায় অবস্থান করতে দেওয়া যাইব না। শামসু, সরাসরি তো আর ছাত্রদের উপর আক্রমণ করা যায় না। দেখা যাক না ওরা কি করে। আপাতত ওদেরকে অবরোধ করে রেখেছি। যদি ভালোভাবে জায়গা ত্যাগ করে তাহলে তো ভালো, আর তা না হলে পুনরায় আবার লাঠিচার্জ করতে পুলিশ প্রশাসন বাধ্য হবে। এছাড়া আর কোনো উপায় দেখতেছি না। এভাবে তো আর বেশিক্ষণ রাখা যায় না। সেলিম ভাই, সম্রাটকে দ্রুত বলেন ছাত্রদেরকে ক্যাম্পাস থেকে বের করে দিতে। ওদেরকে ওইখান থেকে বের করে দিতে পারলেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলগুলো বন্ধ ঘোষণা করা হইব। রমজান মাস বন্ধই থাক, যাতে করে নতুন করে আবার কেউ ছাত্রদের সাহায্য নিয়ে ঝামেলা তৈরি করতে না পারে। এক শ্রেণীর নেতার আছে যারা ছাত্রদেরকে রাস্তায় নামিয়ে নিজেদের ফায়দা উঠাতে চায়। কোনোভাবে ওরা যেন এই সুযোগ না পায়, সেটা আমাদের নিশ্চিত করতে হইব। আর ক্যাম্পাসগুলো খোলার আগেই যারা যারা এই পরিকল্পনার সাথে জড়িত আছে তাদেরকে খুঁজে বের করতে হইব। এই পর্যন্ত যে কয়জনকে গ্রেপ্তার করেছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে বলেন, দেখেন কোনো তথ্য পাওয়া যায় কিনা। আচ্ছা শামসু, ঠিক আছে। আমি সম্রাটকে দ্রুত ওদেরকে ওইখান থেকে সরানোর কথা বলে দিতেছি। তুমি কি শামসু লিডারের সাথে এই বিষয় নিয়ে এখন পর্যন্ত বইছিলা নাকি? লিডার তো আমারে এখন পর্যন্ত কিছুই বলল না। তোমার সাথে কি লিডারের কোনো আলোচনা হয়েছে শামসু? লিডার হঠাৎ এরকম চুপ হয়ে গেল কেন? বিষয়টা কিন্তু আমার কাছে ভালো মনে হইতেছে না। হ্যাঁ সেলিম ভাই, কেবলই আমি লিডারের সাথে কথা বলে আসলাম। সমস্যা নাই, লিডারের পূর্ণ সমর্থন আমাদের কাছে আছে। এই বিষয়ে আপনার চাপ নেওয়া লাগবে না। এইমাত্র আমি লিডারের সাথে আলোচনা করে আসলাম। আপনাকে যেটা বললাম সেটা দ্রুত করেন, আর দেখেন তরিকুলকে গ্রেপ্তার করা যায় কিনা। স্পেশাল গোয়েন্দা ফোর্সকে মাঠে নামিয়ে দেন। যেভাবে হোক তরিকুলকে খুঁজে বের করতে হইব আজকে রাতের ভিতরেই। তরিকুলকে গ্রেপ্তার করতে না পারলে কিন্তু আন্দোলন কোনোভাবে দমন করা সম্ভব হইব না। তাই আন্দোলন দমন করতে হইলে এই শয়তানকে আগে গ্রেপ্তার করতে হইব। সেলিম ভাই, গোয়েন্দা বিভাগকে কাজে লাগিয়ে তরিকুলকে দ্রুত গ্রেপ্তার করার ব্যবস্থা করেন। ওরে কি আর এখন কোনো জায়গায় খুঁজে পাওয়া যাইব নাকি? দেখো গা কোন গর্তে
গাপটি মাইরা লুকিয়ে আছে। আর তরিকুলকে যে গ্রেপ্তার করতে বলতেছ, সুনির্দিষ্ট কোনো প্রমাণ ছাড়া তো ওরে গ্রেপ্তার করাও যাইব না। এতে করে মিডিয়া তো আমাদের উপর ক্ষিপ্ত হয়ে যাইব। বিরোধী দলকে দমন পীড়ন করার জন্য আমরা অবৈধভাবে বিরোধী দল নেতাকে গ্রেপ্তার করেছি। তাতে করে আবার বিশ্ব রাজনীতির চাপ পড়ব না আমাদের উপর। দুরু সেলিম ভাই, আপনি কি পাগল হয়েছেন নাকি? বর্তমান বিশ্বের যে পরিস্থিতি চলতেছে, এতে করে ওরা নিজেদেরকে সামাল দিতে পারতেছে না। এরা আবার বাংলাদেশের নিউজের খবর নেওয়ার সময় আছে নাকি? আপনাকে যেটা বললাম সেটা করেন, তাহলে দেখবেন পরিস্থিতি এমনিতেই নিয়ন্ত্রণে চলে আসবে। শামসু, বিশ্বে এইগুলো কি শুরু হয়ে গেল? তৃতীয় বিশ্বযুদ্ধ তো মনে হয় অলরেডি শুরু হয়ে গেছে। আমেরিকা যেইভাবে সারা বিশ্বের উপর দাপট দেখিয়ে বেড়াচ্ছে, এটা তো কোনোভাবেই ঠিক না শামসু। ইরানের সর্বোচ্চ নেতাকে এভাবে হত্যা করাটা কি ওনাদের ঠিক হয়েছে? এখন যে মধ্যপ্রাচ্যে যে দাবালনটা তৈরি করলো আমেরিকা, সেটা সামাল দিবে কে? আর মধ্যপ্রাচ্যে তো আমাদের দেশের অনেক নাগরিকই কর্মরত অবস্থায় আছে। তাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে তো আমাদেরকেই। এই বিষয়ে কি করলা তাহলে? শুধু দেশের অভ্যন্তরীণ ব্যবস্থা নিয়েই কাজ করলে হইব শামসু? বাইরে যে আমাদের খেটে খাওয়া মানুষগুলো আছে, এদের নিরাপত্তার একটা ব্যবস্থা করতে হবে না? আমাদের আর কি করার আছে বলেন সেলিম ভাই? ক্ষমতা এখন ওদের হাতে, তাই ওদের মন মতো সব কিছু ব্যবহার করে নিচ্ছে। এখানে আমাদের নীরব ভূমিকা পালন করা ছাড়া তো কোনো উপায় দেখতেছি না। আল্লাহ আমাদের সঙ্গে আছে। অবশ্যই আমাদের নাগরিকদের সুরক্ষার ব্যবস্থা উনি করবেন। তবে প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আমি এই বিষয় নিয়ে বলছিলাম। উনি বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সাথে যোগাযোগ করছে। আমাদের দেশের নাগরিকদের সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা হইব আমাদের পক্ষ থেকে। এসবই হচ্ছে শামসু আমাদের ইমানি শক্তির দুর্বলতা। আমরা মুসলিম বিশ্ব যদি আল্লাহর উপর ভরসা রেখে একতাবোধ অবলম্বন ধরে রাখতে পারতাম, তাহলে আমেরিকা কি অত দূরে থেকে আইসা ইরানের উপর এইভাবে আক্রমণ চালাতে পারত? মধ্যপ্রাচ্যের মুসলিম বিশ্ব যেভাবে আজকে তাদের বেঈমানির পরিচয় দিল, এটা কোনোভাবেই সারা বিশ্বের মানুষ কাম্য করতেছিল না। আমাদের দুর্বলতার সুযোগ নিয়েই ওরা আমাদের উপর এরকম আক্রমণ করার সাহস পাইতেছে। যারা আজকে আমেরিকাকে এইভাবে সাহায্য করলো, ভবিষ্যতে দেখবেন এদের উপরও এইরকম নির্মম দিন চলে আসবে। তখন শুধু এরা চিন্তা করবে যে অতীতে কি ভুলটানা করে এসেছিল। সেটা তো অবশ্যই বেঈমানির শাস্তি এরা অবশ্যই পাইব সেলিম ভাই। সেই ব্যাপারে আপনি কোনো চিন্তা করেন না। দেখবেন যে এই আমেরিকায় একদিন এদের উপরও এরকম ভয়াবহ নির্মম হত্যাযজ্ঞ চালাইব। সেই দিনে এরা আসল সত্যতা টের পাইব। নিজেদের উপজাতিদেরকে ভুলে গিয়ে আজকে তারা বিধর্মীদেরকে প্রভু হিসাবে মেনে নিয়েছে। এর প্রতিদান অবশ্যই এদেরকে দিতে হইব। যদি আমার হাতে ক্ষমতা থাকতো আর আমাদের দেশ যদি এইরকম সক্ষমতা রাখতো, তাহলে অবশ্যই আজকে আমি ইরানের পাশে গিয়ে দাঁড়াতাম। কিন্তু আমাদের দেশে তো সেই রকম কোনো সক্ষমতা নাই। তাই আমাদের নীরব দর্শকের ভূমিকা পালন করা ছাড়া আর কোনো উপায় দেখতেছি না। তা শামসু, এখন কি বের হইবা না দপ্তরে? আর কিছুক্ষণ সময় অপেক্ষা করবা? কোনো কাজ আছে কি দপ্তরে? আমি একটু বের হইতে চাইছিলাম, সেই সকালে বের হয়েছি, এখন পর্যন্ত বাসায় ফিরতে পারলাম না। হ্যাঁ সেলিম ভাই, আমিও বের হইব, চলেন তাহলে। আর সম্রাটকে বলে দেন ওরা যেন
ওদের এই সক্রিয় অবস্থান ধরে রাখার চেষ্টা করে, কোনোভাবে যেন পরিস্থিতি আবার নিয়ন্ত্রণের বাইরে না যায়। আর আপনাকে যা বললাম সেটা অতি দ্রুত করে ফেলেন। মাস্টার, টেরা কুটি থাকে এখন? 2-3 দিন যাবৎ টেরার তো চেহারাই দেখতেছি না। টেরা কি কোনো জায়গায় গেছে নাকি? আর বললেন না হাবিব ভাই, এই চ্যাংড়াটা যে এত ব্যস্ত থাকে, আমার সাথেও ঠিক মতো দেখা হয় না। সেই সকালে উঠা পরিষদে গেছে, কোথায় যে কি করতেছে কিছুই জানি না। এই অল্প বয়সে এত গুরুত্বভাবে দায়িত্ব যে পালন করতেছে, এটা দেখা তো পুরোই অবাক আমি। কোনো জায়গায় কোনো রকমের কোনো সমস্যা পড়ে থাকতে দেখতে পারে না। অল টাইম সব সময় শুধু জনসেবার উপর নিজেকে নিয়োজিত রাখছে। মাস্টার, টেরা আসলেই খুবই সেন্সিটিভ একটা ছেলে। ওই যে অল্প বয়সে এত বড় একটা দায়িত্ব কাঁধে নিতে পারছে, এটাই তো অনেক। শামসুর মতো হয়েছে পুরাটাই। শামসুরে ছাড়া এক বিন্দুও কোনো অংশে কম না। শামসু যেরকম প্রথমবার এলাকায় চেয়ারম্যান হইয়া জনমনে জায়গা করে নিয়েছিল, ঠিক সেই রকম টেরাও শামসুর মতোই জনমনে জায়গা করে নিতে পারছে। টেরারে নিয়া কয়েকটা দিন নির্বাচনী ওয়ার্ড করতে হইব। টেরার এই ইউনিয়নে অনেক ভোট আছে। টেরার একটা কথাই, হাজার হাজার ভোট আমাদের বাক্সে চলে আসবো। হাবিব ভাই, টেরার তো নির্বাচন প্রচারণায় অবশ্যই নিম। পরিষদে একটু কিসের যেন ঝামেলা আছে, তো এই ঝামেলাটা দ্রুত শেষ করুক, পরে ওরে সঙ্গে নিয়েই নির্বাচনী প্রচারণা শুরু করব। আসলে এখন ডনও নাই তো, নির্বাচন নিয়ে ডনও ব্যস্ত হইয়া পড়ছে। আগে তো ডনের দিয়াও অনেক কাজ করাই নিত, এখন সেইগুলো তো সব ওর নিজেরই করতে হয়। সেই জন্য একটু ব্যস্ত আছে। ব্যস্ততা শেষ হোক, পরে অবশ্যই ওই নির্বাচনী মাঠে নামবে। সমস্যা নাই, টেরা ওর কাজ করতে থাক। এদিকে আমরা তো প্রচারণা নিয়ে ব্যস্ত আছি। তবে মাস্টার, কিছুই বুঝতে পারলাম না, জুলফিকারের এইরকম কোনো নির্বাচনী প্রচারণায় তো দেখতেছি না। চ্যাংড়াটা কি এমনি এমনি নির্বাচনে দাঁড়াইলো নাকি? হাবিব ভাই যে কি বলেন না, জুলফিকার তো শফিকের মতো মাথা মোটা না। জুলফিকার খুব ভালো করে জানে যে জনতা পার্টির সাথে নির্বাচন করে কখনোই টিকতে পারবো না। এটা কোপা শামসুর এলাকা। কোপা শামসুর বিরুদ্ধে নির্বাচন করে এইখানে কারো কোনো রকমের কোনো বেল নাই। সেজন্যই ওই রকমভাবে জনসংযোগ করে টাকা পয়সাগুলো নষ্ট করতেছে না। নিয়ম রক্ষা করতে হয়তোবা নির্বাচনে দাঁড়াইছে। হতুতা, তুই কথা একেবারে খারাপ বলিস নাই, ঠিকই বলছস। জুলফিকার খুবই চালাক চতুর একটা চ্যাংড়া, তাই আগে থাইকা টাকা পয়সা নষ্ট করার কোনো প্রয়োজনই মনে করতেছে না। নাকি আবার তলে তলে শফিকের সাথে হাত মিলাইয়া শফিকের হয়ে নির্বাচন করতে পরিকল্পনা করতেছে নাকি? শফিকরে দিয়া কিন্তু কোনো রকমের কোনো বিশ্বাস নাই, যে কোনো সময় যে কোনো কিছু কইরা ফালাইতে পারে। যা মন চায় তাই করুক, ওইগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা নেওয়ার কোনো প্রয়োজন নাই হাবিব ভাই। এলাকার ভিতরে যে হারে জনসমর্থন পাইতেছি, তাতে কইরা ওই রকম 2-4টা শফিকের গুনার কোনো বেলি দিতেছি না। যদি আল্লাহ রহমত করে অবশ্যই দেখবেন বগুড়ার সাথে থেকে আমি নির্বাচিত হইবই। শফিকের মতো কালসাপ কখনোই আমাকে আটকিয়ে রাখতে পারবে না। কিরে তোতা, গোল্লা আর ডনের যে শাহজাহানপুর পাঠাইলাম, ওদের সাথে কথা বলছিলি নাকি? ওরা ওইখানে কি করলো? প্রত্যেকটা বাজারে বাজারে ওদেরকে তো ওয়ার্ক করতে বলছিলাম,
তা কি করলো ওরা? কোনো খোঁজ খবর নিছিলি ওদের কাছ থেকে? হ চাচা, একটু আগে ডনেরে ফোন দিয়েছিলাম। ওরা ওইদিকে পুরো এলাকা ওয়ার কইরা চলে আসতেছে এখন। বর্তমানে ওরা রাস্তায় আছে। ইফতারের আগেই চলে আসবো এখানে। আমি সরাসরি আপনার বাসায় চলে আসতে বলছি। হ, ভালো করছিস। ইফতারের সময় তো প্রায় হয়ে আইলো। মিজান বাজার থেকে আসলে আয়োজন শুরু করে দিতে হইব। ওরা আসতে থাক। কিরে বাটুল, কি অবস্থা দেখলি ওইদিকে? শৈলদুগরির লোকজন কি বলতেছে আমার নামে? ওইদিকে কি মাঠ ঠিকঠাক আছে নাকি? হ চাচা, আর বললেন না। শৈলদুগরিতে যে আপনার মাঠে তোরা টেলতলা, সেটা তো ওইখানে না গেলে বুঝতেই পারতাম না। শৈলদুগরির প্রত্যেকটা নাগরিকই তো আপনাকে এবার এমপি হিসাবে চাইতেছে। বলিস কিরে বাটুল, শৈলদুগরির মতো এলাকায় যদি আমার জনপ্রিয়তা বাড়াইতে পারি, তাহলে তো আর অন্য কোনো এলাকা নিয়ে আমার চিন্তা ভাবনা করতে হইব না। শাহজাহানপুর তো আমার শ্বশুরবাড়ি এলাকা। ওইদিকে তো আগে থেকেই আমার জনপ্রিয়তা বেশি। শুধু আমাদেরকে এখন গাবতলির সাইডটা ঠিক রাখতে হইব, তাহলেই নির্বাচনে জেতাটা আমার আটকাতে পারবে না কেউ। হ চাচা, আপনি ঠিক কথাই বলছেন। শৈলদুগরির জনগণ তো বলতেছে এইদিকে নাকি আমাদের কোনো রকমের প্রচারণা করার দরকার নেই। আমরা জানি অন্য এলাকার দিকে প্রচারণা চালাই। এইদিকে যত ভোট আছে সব আমাদের বাক্সে যাইব। আমাদেরকে এই কয়েকটা দিন এখন গাবতলির সাইডে পড়ে থাকতে হইব। ওইখানে শামসুর জনপ্রিয়তা আবার আগের থেকেই বেশি। দেখলেন না কয়েকদিন আগে তোতা নির্বাচনী জনসভায় কলেজ মাঠে কি পরিমাণ লোকজন জমায়েত হয়েছিল। তা ওই এলাকাটা একটু ডিস্টার্ব আছে। ওইখানে আমাদেরকে নিয়মিত কাজ করে যাইতে হইব। শোন বাটুল, কালকে থেকে তুই পিন্টু সহ সকল ছেলে পেলেদেরকে নিয়ে গাবতলিতে পড়ে থাকবি। নির্বাচনের এই কয়টা দিন গাবতলির সাইডে দেখ, আর শাহজাহানপুর ওই সাইডটা আমি দেখব। যেভাবে হোক গাবতলির ভোটের পরিবেশ উন্নত করতে হইব। ওইদিকে যে সমস্ত লোক উল্টাপাল্টা সাইডে আছে, ওদেরকে নানান রকম বুঝবাজ দিয়ে আমার পক্ষে নিয়ে আসবি। কালকে থেকেই তোরা এই কাজটা শুরু করে দে। আচ্ছা চাচা, ঠিক আছে, সমস্যা নাই। আমি গাবতলি সাইডটা দেখতেছি। ওইদিকে আমার অনেক আত্মীয় স্বজনও আছে। ওদেরকে সঙ্গে নিয়ে মাঠে নামবো নি আমি। তা আপনি যে পিন্টুরে নিয়া জুলফিকারের সাথে দেখা করতে যাইতে চাইছিলেন, গেছিলেন নাকি জুলফিকারের সাথে দেখা করার জন্য? তা কি অবস্থা? ওরে কি কোনোভাবে মানাইতে পারছেন? ওরে বাটুল, জুলফিকারের সাথে কথা বইলা ওরে অলরেডি লাইনে নিয়ে পড়ছি। টাকার লোভ দেখাইছি, এমনিতেই সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। আর জুলফিকারও জানে যে ওই বগুড়া থেকে কখনোই নির্বাচিত হইতে পারবো না। সেই জন্য ওই আমার হইয়া নির্বাচন করার প্রতিশ্রুতি দিছে। তা চাচা, টাকা পয়সার লেনদেন কেমনে কি করলেন? কত টাকা দিয়া জুলফিকারের রাজি করাইতে পারছেন? আর বলিস না রে বাটুল, টাকা পয়সা তো অনেকই লাইগে গেল। প্রায় 35 লাখ টাকার বিনিময়ে ও আমার মাঠটা আমার জন্য ছেড়ে দিতে রাজি হয়েছে। বলেন কি চাচা, এতগুলো টাকা ওই জুলফিকারের কয়টা বটি আছে? আর যে ওকে আপনার 35 লক্ষ টাকা দিতে হইব, টাকাটা বেশি পরিমাণ হয়ে গেল না? আরে শুধু ভোটের দিকে দেখলে হইব নাকি? ওরে লগে রাখতে পারলে অনেক সুবিধা পাওয়া যাইব। বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে যে ওর এজেন্টগুলো থাকবে, এরা সবাই তো আমার পক্ষ হইয়া কাজ করবে। ভিতরে আমাদের লোক বেশি পরিমাণ থাকলে দুর্নীতি করাটা ইজি হয়ে যাইব।
বিষয়টা বুঝতে পারস নাই, সেই জন্যই তো ওরে এতগুলো টাকা দিতে রাজি হইলাম। আর একবার যদি এমপি হইতে পারি এইগুলো টাকা তখন তোলা কোনো ব্যাপার হইব রে, একদিনেরই তো কামাই না। হ, ঠিকই তো বলছেন দেখি চাচা আপনি, আমি তো এইভাবে ভাইবা দেখি নাই। আসলে চাচা, আপনারা যে মানুষ বুড়া জিন বলে এমনি এমনি বলে না, আপনার মাথায় আসলেই বুদ্ধিটা অন্যরকম।